বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবু ফয়সাল জন। আজকে আমার ব্যান্ড গান সৈনিককে নিয়ে গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যান্ডবাজের এই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ব্যান্ডের পথ চলা, আমাদের ব্যান্ডের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা হবে। অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, অনেক গান হবে। আর প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গ্রিন টেলিভিশনকে, যে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাদেরকে ইনভাইট করার জন্য। এবং আরও একটা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই গানকে নিয়ে গ্রিন টেলিভিশন ভেবেছে, যে গ্রিন টেলিভিশনের ভাবনাটার প্রতি শ্রদ্ধা রাখছি। আসলে এমনই হওয়া উচিত। তো অনেক কথা হবে, গল্প হবে, গান হবে। আমরা শুরু করছি। আমি পরিচয় করে দিই। প্রথমেই আমার গান সৈনিকের আমার হাতের বাম পাশে যিনি আছেন, আমাদের ড্রামার, আমাদের একান্ত কাছের মানুষ, তাই না? সুকান্ত ভাই খুব ভালো মানুষ, শক্তি গেটে থাকে সে, শক্তিধর। আমার হাতের ডান পাশে আছে আমার চিরচেনা প্রিয় বন্ধু ওয়াসিম। ও বেস প্লেয়ার, আমাদের ব্যান্ডে বেস বাজায়। এবং আমার হাতের ডান পাশেই বলবো, সম্মুখ সারিতে আমাদের প্রিয় পাপ্পু ভাই, আমাদের লিড বাজিয়ে থাকে, গিটারিস্ট। এটা হলো আমাদের ব্যান্ডের পরিচয়। অনেক দিন ধরে গান করছি আমরা, 2011 সাল থেকে গান করছি। মূলত গান আরও আগে থেকেই করে আসছি, কিন্তু মূলত আমরা প্রোগ্রামে ফিল্ড ওয়ার্কিং শুরু করি 2011 সাল থেকে। একটা ব্যান্ড অ্যাকচুয়ালি এতটা সহজ না, ভুল ত্রুটি নিয়েই সবার জীবন। আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকে, যেটা আমরা ক্রমান্বয়ে আরও সুন্দর করার চেষ্টা করছি। এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে উৎসাহিত করছে সামনে ভালো কিছু করার জন্য। এটাই আমাদের অনেক প্রাপ্য। তো আমি একাই অনেক কিছু বলছি, আমি একটু অলরেডি আমাদের দিকে চলে যাই। কি কেমন লাগছে আজকের প্রোগ্রামে এসে? আমি যেটা বলবো, আচ্ছা, যে মিউজিক্যাল আমাদের বাংলাদেশে মুসলিম কান্ট্রি, তো আমাদের দেশে সঙ্গীতটা যদি বলতে হয় তাহলে খুব কষ্ট করে সঙ্গীত করতে হয়। আসলে এই শেখাটা অনেক কষ্টের। হ্যাঁ, আমরা যারা সঙ্গীত করার চেষ্টা করি, শিখি, এই প্ল্যাটফর্মে এসে আমার কাছে মনে হলো ওনারা আসলে একটা কর্ণধার, আমাদেরকে এই সঙ্গীতটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের কাছে। আমার কাছে সেটা আমার মনে হয়েছে। বাহ বাহ, ছোট একটা তালি। খুব ভালো লাগছে। আমি একটু কথাটা কেড়ে নেবো, প্লিজ একটু কথা কেড়ে নেবো, কারণ কথা এখানে কেড়ে নিতে হবে দাদা, কথা কেড়ে নিয়ে কথা বলতে হবে। আসলে আপনি যে কথাটা বলছেন যে মুসলিম কান্ট্রি, আমি দেখি যে গান বাজনা আলাদা করি না আমি কখনোই। আমার মনে হয় কি পাপু ভাই, যে পৃথিবীতে অনেক মুসলিম কান্ট্রি আছে যেখানে আমাদের থেকে আরো অধিকতরভাবে গান বাজনাটা প্রবাহমান আর কি। কিন্তু আমি চিন্তা করি সবসময় একটা জিনিসই, যে এটা তো আমার একটা ওয়ার্ক। আমরা যে এতটা স্ট্রাগল করে আসছি আজ পর্যন্ত, এতটা স্ট্রাগল করে আসছি, এটা জোর করেই বলবো। আমি বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রোগ্রাম করেছি, আল্লাহ করিয়েছে বাংলাদেশের ভিতরেই। আমি এমন অনেক প্রতিভাবান শিল্পী দেখছি দাদা, যে স্টেজের সামনে সে রিকোয়েস্ট করছে, ভাই আমাকে, আমি খুব ভালো গান করি, আমি এই এলাকায় থাকি, আমাকে যদি একটা গান করার সুযোগ করে দেওয়া যায় এখানে। আমাদেরকে অনেকে অনেক সুযোগ দেয় না। আপনি কি বলেন ভাই? আমাদেরও সেমই অনেক ঘটনাই এরকম ঘটছে, যে স্টেজের সামনে যে দাঁড়ায় থাকতাম, যদি বড় ভাইদের একটু রিকোয়েস্ট করে যদি একটু স্টেজে উঠানোর কোনো ব্যবস্থা থাকতো, সুযোগ থাকতো, রিকোয়েস্ট করতাম আমরা। হ্যাঁ, কিন্তু অনেক সময় সুযোগ পাইতাম না আমরা। হ্যাঁ, সেটা হইতো। আসলে আমি একটু মজা কাহিনী বলেছি। 97-এ আমি যখন ছোট, আচ্ছা আচ্ছা, তখন পমিটুস ব্যান্ড একটা আমাদের সরকারি হোমিওপ্যাথি ডিগ্রি কলেজ আসে। তখন আমি তো ছোট, আমি তো আব্বু বলতে সাব্বাম গান শুনবো। তখন দেখলাম বিপ্লব ভাই তখন চুরি একটু ছোট ছোট ছিল, তখন বড় হতেছে। তখন ওনাদের একটা অ্যালবাম ছিল, গান ছিল হাই আল্লাহ কেমন প্রেম। না, ওটা ছিল চাঁদ সাজালো অ্যালবামের গান। তা আমি বলছি আব্বু আমি ওই সামনে দেখবো। তা আমাকে একটা সাউন্ডটা এমন জায়গায় রাখছে, তা আমি এইভাবে দেখতেছিলাম বসে বসে যে ওরা কেমনে গান করে। তো বিষয়টা হচ্ছিল স্টেজে আমরা যখন স্টেজ করি বা গান করি, বাংলাদেশের আমরা আছে অনেক আমরা শো করি, ওই সময় দেখা যায় যে অনেক বলে যে ভাই আমাকে একটা গান গাওয়ার সুযোগ করে দেন। আমার মনে হয় সেটা নেক্সট আমাদের এই টিভি গ্রিন টেলিভিশন আমাদেরকে সেই প্ল্যাটফর্ম করে দিচ্ছে সবাইকে। আসলে আমি একটু কথা আবার কেড়ে নিতে হচ্ছে, আমি আমার ভাবনা থেকে বলতেছি। পাপ্পু ভাই, আপনি তো জানেন যে আমরা দীর্ঘদিন একসাথে মিউজিক করছি, 97 থেকে আমরা পাশাপাশি আছি। আমরা আমাদের জীবনের দুরভিসন্ধি গল্পটা না হলে নাই করলাম আজকে, সেটা অনেক কথা। কিন্তু যে ব্যাপারটা দাদা, যে আমি দেখছি যে বাংলাদেশে অনেক টেলিভিশন আছে, তারা অনেক রিয়েলিটি শো এর আয়োজন করে, শিল্পী নির্বাচন করে, এতে পরিপূর্ণতা হয় না। বাংলাদেশে আনাচে কানাচে অনেক অনেক প্রতিভাবান শিল্পী আছে যারা ওই গণনার আওতায় নাই। যত টেলিভিশনই আছে
শিল্পীদেরকে নিয়ে যারা কাজ করছে, যেহেতু আমরা গানের মানুষ, এইভাবে বলতে চাই দাদা, তারা শিল্পীদেরকে মূল্যায়ন করে, আমরা তাদের সাথে থাকতে চাই। অবশ্যই আমি এটাই মনে করি, কারণ আমরা তো ভাই আমি একটা জিনিস দেখছি, আমি তো আপনার কাছে টাকা পয়সা চাই না, আমার পারিশ্রমিক তো একটা থাকে। আমরাও তো একজন মানে দিন শেষে ভাত খেতে হয়, ডাল দিয়ে খাই, নুন দিয়ে খাই। মানুষ তো মনে করে যে শিল্পী গান বাজনা করে, কত জায়গায় কত গান করতেছে, মনে হয় বিরাট টাকা পয়সার মালিক। অ্যাকচুয়ালি আমরা ভালোবেসে গানটাকে ধারণ করি, মানুষকে ভালো কিছু গান শোনানোর জন্য চেষ্টা করি, এবং আমি তো মনে করি যে এটা আমাদের একটা জব। আমি যখন প্রোগ্রামে যাই তখন তো আমার টাকা আর্ন হয়। যেমন আমরা ছোটোকালে গান শুরু করছি, যেমন যখন বুঝ হয়নি, মেজো ভাই বাসায় অ্যালবাম নিয়ে আসতো, সেই সময় ক্যাসেটের সময় অঞ্জন দত্তের অ্যালবাম। তো গানটা আমি তখন, আমরা তো ছোট ছোট কিশোর কুমারের গান শুনতাম, তো অঞ্জন দত্তের অ্যালবাম আনার পরে আমি কনভার্ট হয়ে গেলাম গানের দিকে, যে অঞ্জন দত্ত ভালো গান করে। তার একটা গানের একটা লাইন ছিল যে কেউ গান লেখে, কেউ গান শোনে, এটা একটা কথাই সুরে কাছে আসার চেষ্টা। শুনি আমরা একটু। জাস্ট একটু আমি কথা ছলে বলছি যে আমার প্রথম গান শোনা এটা অঞ্জন দত্তের। কেউ গান গায়, কেউ গান শোনে, এটা একটা কথাই সুরে কাছে আসার চেষ্টা, মাঝখানে আছে লেনদেন, আছে পয়সা, এটা ভালোবাসার কাছে আসার ব্যবসা। আমি গান গাই, আমি গান লিখি, এটা রোজগার, কেউ টিকিট কাটে আমার গানের জলসা, কারো গান দামি, কারো গান খুব সস্তার, তবু সহজে বেচতে চাই না কেউ গান তার। ব্যাপারটা কিন্তু এরকমই যে পৃথিবীতে আমরা যাই করি না কেন, সব কিছুর সাথে একটা লেনদেন যুক্ত, সেটা কম হোক আর বেশি হোক। তো এই মূল্যায়নটাই আমরা পেতে চাই গানের মাধ্যমে। পাপ্পু ভাই আপনি কি বলেন? গান বাজনা নিয়ে আমাদের দেশে যে একটা অবস্থা, মানে আমি কোনো দুরভিসন্ধির কথা বলবো না, মানে বলছি যে শিল্পীদেরকে মূল্যায়ন অবমূল্যায়নের ব্যাপারগুলো আমি এই প্ল্যাটফর্মে এসে আমি বুঝতে পারলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে আজকে। মানে আমি মানে এটা অন্যরকম একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটা আসলে বাংলাদেশে অন্যান্য টিভি মানে চ্যানেলগুলো ওনারাও এই বিষয়টা যদি একটু সফট মাইন্ড দিয়ে দেখে, ওই জিনিসটাকে মূল্যায়ন করে, তো আমার কাছে মনে হয় বিষয়টা কালেকশন করা উচিত সবাই। ছোট মুখে বড় কথা বললাম কিনা জানি না, আমাকে বেয়াদবি সবাই না, মাফ না, না। করবেন। আমার কাছে মনে হয় এই বিষয়টা এরকম হইলে খুব ভালো। একটা কথা মনে রাখবেন যে আজকে যে এই অনুষ্ঠানে আমরা আসছি, আমাদের যে সৌভাগ্য হয়েছে, আমি কখনোই আমাকে শিল্পী মনে করি না, আমি মনে করি যে আমি একজন মেসেঞ্জার। আমার গান যদি আপনি পছন্দ করেন, অবশ্যই আপনি আমাকে ভালোবাসবেন, এটাই তো, আমরা তো ভালোবাসা বিনিময়ে চলতে চাই। আমার কথা কি বাপু ভাই, এই প্রোগ্রামে আজকে যে সমস্ত আলাপ করব সবই সমসাময়িক। আমাদের বাংলাদেশের সব সেক্টরের বাদ দিলাম, মিউজিকের অবস্থা এমন যে আমরা মনে হয় জোর করে গান করছি, আমাদের পকেটে পয়সা নেই, আমাদের মনে অফুরন্ত আনন্দ, যেখানে খুশি আমি চলে যেতে পারছি, যেখানে খুশি আমি শুয়ে থাকতে পারছি। কিন্তু সমস্যা কি জানেন, আমাদের দেশ, আমাদের এই কালচারাল যে অবস্থাটা কখনোই উন্নতি করার চেষ্টা করেনি। আমার কথাটা আপনি যেভাবে নেন, এই সেটের মানুষ, সেটের ভাইরা যেভাবে নিক, এই প্রোগ্রামে এই কথাগুলো বলতে হবে। দিন শেষে কিন্তু আমি শূন্য, আমি একজন শিল্পী, আমি গান করে স্টেজ থেকে নেমে যাচ্ছি, কেউ আমার দুঃখ জানতে চাচ্ছে না যে আমার বাসায় চাল আছে না, আমার বাসায় নুন আছে না, কি আমার পকেটে টাকা আছে। আপনাকে বলতে হবে ভাই, আপনি কথা, আমি কাউকে দোষারোপ করে তো কথা বলছি না, তাই না? আমরা আমাদের ব্যান্ডের প্ল্যাটফর্মে কীভাবে করেছি আমরা ব্যান্ড, আমাদের এই গিটার কিনে দিতে চাইনি কেউ, জোর করে এর কাছ থেকে ওর কাছে ফুসলায় গিটার আনছি, গিটার শিখিয়ে দাও, শিক্ষক নাই, শিক্ষক থাকলে টাকা নাই শিখার, এই কান্দে করে জিয়া উদ্যানে গিটার নিয়ে চলে যাইতেছি, সবাই বলতেছে যে শিল্পী আসছে, কিন্তু আসলে তো গিটার বাজাতে পারে না, শিক্ষক নাই। মানে তৃণমূল পর্যায় থেকে সঙ্গীতটাকে ভালোবেসে আজ এই পর্যন্ত। আশা করি সামনের দিনটা আরও ভালো যাবে আমাদের। গানটাকে আমরা জবই মনে করি, আসলে আমরা জব মনে করে হয়তো বেলাকে হারাইনি, এখনো হারানোর পথে। এটা আমাদেরও ভালো লাগে যে আমরা কিছু একটা দেখাতে পারছি তাদেরকে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা সুযোগ পাই। ওকে 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 দাদা, তাহলে ওই সেই চাকরি হারানো পাওয়ার গানটা শুরু হয়ে যাক। আমি কিছু বলতে চেয়েছিলাম, হ্যাঁ প্লিজ প্লিজ ভাবলাম বলুন। এখন বলবো না, গানটা শেষ হোক তারপর বলবো। কেন আপনি শক্তিধর, আপনি কথা বলবেন শক্তিমান কথা। সবই ধরনেই বলবো আর কি।
আর হারাতে। আবার 2441139 দিন না ডেকে বেলাকে একটি বার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি রুদ্ধশ্বাস। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, 10 বার ওই নীল দেওয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139 বেলা বোস তুমি পারছো কি শুনতে? কি হবে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে একটি বার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 2441139 বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। এই গান শোনার পরে মানুষ খুশি হয়, বাহ 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 কি সুন্দর গান, কিন্তু এই গানের পিছনের ব্যাপারগুলা, অথবা এই গান যিনি লিখেছেন অথবা যিনি সুর করেছেন, যিনি গেয়েছেন, এই গানের পিছনের যে ট্র্যাজেডি, এটা হয়তো অনেকে জানার চেষ্টা করে না। ধন্যবাদ দিতে চাই গ্রিন টিভিকে। আর এর পাশাপাশি আমি বলতে চাই, ভালোবাসার কথা কিছুক্ষণ আগে হলো, জন ভাই বলেছে যে ভালোবাসা। আমার যে 3 জন, জন ভাই সহ সবাই একসাথে থাকে মিরপুর, আমি একটু দূরে থাকি সত্যি গেট, আমি শক্তির গেট ওয়ারিতে থাকি স্বামীবার। এখন আমার ওখান থেকে এখানে আসতে একটু সময় লেগে যায়। তো যাই হোক, আমিও অনেক স্ট্রাগল করে আসি। আমরা যখন একসাথে প্র্যাকটিস করি, একসাথে বিভিন্ন প্রোগ্রামে যাই বাইরে, তো আমাকে কেন ডাকে ওই পাশ থেকে? আরো অন্যান্য মিউজিশিয়ান কিন্তু এখানে আছে মিরপুরে, ঢাকা শহরে অন্যান্য অনেক জায়গায় আছে। এটা শুধু হচ্ছে ভালোবাসার টান ছাড়া আর কিছু না। আর এটার সম্পূর্ণ ভালোবাসা, এই ক্রেডিটটা আমি কি দিতে চাই জন ভাইকে। আর একটা শিল্পী, হ্যাঁ, শিল্পী তখনই হয় যখন সে ভালো একজন মানুষ হয়। সুন্দর সঙ্গীতটা আমি পাইছি আমার মার থেকে বেসিক্যালি। তো মা ছোটবেলায় ওই লালন গীতি, গজল, হ্যাঁ, বিভিন্ন ধরনের নজরুল গীতি, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত এগুলো শুনতো। তো আমি ছোটবেলায় মানে আমার পা চেপা দিতাম, আমার ঘুমাইতো, বাবা একটু পা চেপা দে, হ্যাঁ, আম্মার সাথে আমার একটা মানে গানের বিভিন্ন বিষয় নিয়ে কথা হইতো, আমি পা চেপা দিতাম, ঘুম পায়রা যেত, আবার অনেক সময় গল্প করতো, রাক্ষস কক্ষসের গল্প শোনাইতো। তো তখন গান শুনতাম। তো টেপ রেকর্ডার ছিল তখন, ক্যাসেট ছিল, ক্যাসেটের যুগ। তো আমি নিজেও গান গাইতাম তখন। আমার কণ্ঠটা এত ভাল লাগতো তখন, এখন কিন্তু সেই কণ্ঠটা নাই, নিজেও গাইতে পারি না, দূরে সরে গেছে। হয়ে যাবে। হ্যাঁ, তো তখন বাবা ওই যে একটা নেগেটিভ ইস্যু ছিল যে ছেলে মনে হয় পড়াশোনা করে না ঠিক মতো, আন্দাবি করে, আড্ডাবাজি করে। তো বাবা যখন শেষের দিকে মারা যায়, ছেলে আমার বড় হবে, হ্যাঁ, বাবার একটা সাপোর্ট তাল যে না, ছেলে আমার তো ধরে রাখছে জিনিসটা, হ্যাঁ, না ও তো ভালোই বাজায়, বা একটু না তালের সাথে তার যে সাপোর্টটা, হ্যাঁ, তার বিদায়ের আগে এই জিনিসটা আমি পাইছি। আব্বা আমার খালি দেখতো যে গান করতাম, মোবাইলে যেতাম, এই গিটারে চলে যেতাম, সে কখনো লাইভ কনসার্ট দেখে নেই। তো আব্বা একদিন বলতেছে যে
তোর একটা শোতে দেখাইছ তো আমাকে। তো আমি বলছি যে ঠিক আছে আব্বা, আমি তোমাকে দেখাইতেছি। তো আমার আব্বা ডিজে ছিলেন, আমার আব্বা ডিজে ভাইতে ছিলেন তখন। নবীনগর ডিজে ভাইতে আব্বা পোস্টিং হয়। আমি তখন মমতা চাপার সাথে বুকটা ফাইটা যায় লমডে যে হয়, তখন ওনারা গেছে আর আমরা গেছি চারণ ব্যান্ড। ওই একই স্টেজে আমার আব্বা পোষাদিতভাবে বসে আছে। তো আমার কাছে অবাক লাগছে যে সবাই বলতেছে এখানে রাজ্জাক সাহেবের ছেলে আছে, যে রাজ্জাক সাহেবের ছেলেকে ওই যে বড় চুলালা, তখন আমার বড় চুল বড় ছিল। তখন আব্বার কেমন যেন একটা দেখলাম যে আব্বার প্রতি একটা সম্মান হয়ে গেল অনেকের। তা বলতেছে হ্যাঁ এটা আমার ছেলে। তা আমি আব্বার সাথে পাওয়া ধরে সালাম করলাম, আব্বা আমি আপনার বসে পড়লাম। তো হেভি হিউজ ছিঁড়ে দিল। তো এটা হওয়ার পরে ওই রক এন্ড রোল যে কথাটা বললাম, আব্বার বললাম আব্বা আমি এটা শোতে যাচ্ছে, তুমি আজকে টিভি দেখবা, মানে ওটা তো আগে হয়ে যায়। তা আব্বার পুরো দেখে ফোন দিচ্ছে, তখন সিরিয়াল ফোন ছিল লম্বা লম্বা ফোন। হ্যাঁ বাবা তোমাকে দেখতেছি টিভিতে। আমি কাবো আমি তার এক শোতে, এটা তো আগে কাজটা হয়ে গেছে। তা আমার আব্বা বললো যে হ্যাঁ আমার আব্বা 6 মাস 1 তারিখে কথা বলতেছে এটা। তো আমি আব্বা বলছি যে আমার ছেলেকে আমি টিভি দেখছি, এটা ভালো লাগছে আমার। তো 6 তারিখে যেহেতু আব্বা চলে গেছে, এই কথাটা মনে পড়ে এখন। তোরা বাবা বাবা বলতেছিলি, আমরা কিন্তু সবাই সব বুঝি, হয়তো সুকান্ত বাইরে আমরা কম পাই। হ্যাঁ কিন্তু আমরা তো রেগুলার আড্ডা মারছি, মিউজিক করতেছি। বাপ্পুর ব্যাপারটা হচ্ছে অন্যরকম, তোর বিষয়টা অন্যরকম, আমার বিষয়টা অন্যরকম। ব্যস্ততা মাঝে অনেক অনেক ব্যস্ততা আমাদের। যেন ও সরকারি জব করে, আমি একটা জব করি সরকারি, তুই বিজনেস করস, কম বেশি গান করতেছ। এই যে ব্যাপারগুলো যে আপনাকে নিয়ে গর্বিত হওয়া। আমরা যখন মুন্সিগঞ্জ, আমি বিয়ে করেছি মুন্সিগঞ্জ যখন জন ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল, তখন আমি শ্বশুর বাড়ি থেকে জন ভাই এখানে আসলাম, কি আমাদের এলাকায় একটা প্রোগ্রাম। এই যে একটা এবং মুন্সিগঞ্জে আমি দাদা বলি আপনাদেরকে যে আমরা যে অনেক প্রোগ্রাম করেছি একসাথে, আজ পর্যন্ত এমন এমন জায়গায় নিয়ে আল্লাহ প্রোগ্রাম করেছে আলহামদুলিল্লাহ, যে আমরা ওই জায়গাকে অস্থির ভাবে আমরা মানে মজায় দিয়ে চলে আসছি আর কি। তা আসেন না একটা গানে চলে যাই, আমরা অনেকক্ষণ ধরে করছি। তো আমরা আসলে যে বলেছি যে গান কতটুকু পারি সেটা বড় কথা না। তো ওই যে হতে পারে আমাদের এই মিলন মেলায় এক ইতিহাস, হতে পারে তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস, হতে পারে বিষাদের এই জনপদ প্রণয়ের তীর্থ, হতে পারে তোমার শীতল। আমরা যারা গান করি গর্ব করে বলবো আপনাকে যে আমার লাইফে এমনও কাটছে সময় অসীম, তুই দেখতি এগুলা, যে আমি অনেক সময় ঘর পলাতক একজন মানুষ ছিলাম। শুধু গানের জন্য ঘর পলাতক এটা বলবো না, এটা আমার মাইন্ড ছিল যে আমি একটু ভেগাবন টাইপের ঘোরাফেরা করবো, করেছিও। কিন্তু আজকে পর্যন্ত আপনারা মনে রাখবেন দাদা, যে বাংলাদেশে যত লোক আমাকে চেনে আলহামদুলিল্লাহ, যে ইনারা আমাকে গানের মানুষ হিসাবে চেনে, অন্য কোনো ভাই হিসাবে চেনে না যে উনি এইটা। যত মানুষ এটা কিন্তু একটা বিশাল পাওয়া, কিন্তু অবশ্যই। এখন কে কিভাবে গ্রহণ করে এই যে সঙ্গীতটা, এটা মানুষের মাথার মধ্যে এই জ্ঞানটা যদি মানুষ না দিত, এটা আজকে প্রকাশ পাইতো না। আল্লাহ তাআলা যদি না দিত, হ্যাঁ প্রকাশ পাইতো না। তো এইটাকে নিয়েও একটা নেগেটিভ। আসলে আমি এটাকে আল্লাহ তাআলা আমাকে দিছে, আমার ভিতরে এই জ্ঞানটা দিছে বা আমার এই গুণটা দিছে,
এটাকে আমি অ্যাপ্লাই করতেছি, এখন এটা আমি কোন পথে ব্যয় করতেছি, কিভাবে তৈরি করতেছি, এখন এইটা হচ্ছে আমার একটা বিষয়। এখন মানসিক কাছে আমার কৈফিয়ত দেওয়ার কিছু নাই। এটা আমি যদি অর্জন করি, মানুষের মন জয় করি বা এটা করে ফেলি, হ্যাঁ, এটা আমার নিজের যোগ্যতায় বা গুণে এটা আল্লাহ তাআলা গড গিফটেড ভাবে দিয়ে দিছে। আমরা কিন্তু প্রতিটা মানুষই রাত্রে দিন শেষে বাসায় ফিরে একটু ঘুমাই অথবা একটু চিন্তা করি, নিজের কাছে নিজে মুখোমুখি হই। তা আমার মনে হয় যে আমাদের বার্ধক্যের যে সময়টা আসবে সেটা আল্লাহ কিভাবে দেবে জানি না, কিন্তু এই যে আমরা এত আনন্দ, এত পাহাড় পর্বত, এত প্রোগ্রাম এগুলো করে দিন মানে চিন্তা করলেই শেষ হয়ে যায়। কি ভাই, চিন্তা আপনি দিচ্ছেন এটা আবার। আমাদের স্মৃতি। তাহলে আমরা ওই যে ওই ক্ষেত্রে যে গানটা করেছিলাম আসাম যাব, যাবো আমাদের খুব মজার একটা গান। হ্যাঁ, এই গানটা অ্যাকচুয়ালি আমাদের গাওয়া হয় মূলত মানে আমরা বলা যায় যে ভালোবেসেই করি, তাই না? যে এগুলো গান ভাল লাগে। ওরে চিঠিতে কি ভোলে মন বিনহা দড়ি সনে, খুব মজা হবে রে ভাই। হ্যাঁ, আমাদের বিথিরে কি ফোটে ফুল বিনহা বড়ি সনে। আরে মনে করি আসাম যাব তোমায় পাবো, মনে করি আসাম যাব আসামেতে লক্ষ্মী লেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, আরে সর্দার বলে লিব পিঠের চাম। রে যদুরাম ফাঁকি দিয়া চলা হেলিয়া আসাম, যদুরাম ফাঁকি দিয়া চলা হেলিয়া আসাম, ফাঁকি দিয়া চলা হেলিয়া আসাম। রে যদুরাম ফাঁকি দিয়া চলা হেলিয়া আসাম। বানাই দিলি কামিং কুলি, টাঙ্গাইল দিলে পিঠে ঝুলি, ঝুলি টাঙ্গাইল কাহারি বানাইলি। আসাম জনমে জনমে কান্দাইলি, বানাই দিলি কামিং কুলি, টাঙ্গাইল দিলে পিঠে ঝুলি, ঝুলি টাঙ্গাইল কাহারি বানাইলি। আসাম জনমে জনমে কান্দাইলি। আজকে এ পর্যন্তই, এখন আমাদের বিদায়ের পালা। আজকে অনেক আড্ডা হলো, অনেক গান হলো, জানি না মানে কিভাবে নেবেন আপনারা, তবে অবশ্যই গান সৈনিকের সাথে থাকেন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। গ্রিন টেলিভিশনের ব্যান্ড বাজ প্রোগ্রামের সাথে থাকেন। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের অনেক ব্যান্ডকেই তাদের এই প্ল্যাটফর্মে পারফর্ম করাচ্ছে এবং তাদের জীবনী, তাদের অতীত ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। তো আশা করি ব্যান্ড বাজ প্রোগ্রামের শুভকামনা রইল। গান সৈনিক এবং আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকলো যে ক্যামেরা এবং এই সেটে যারা আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামটি সুন্দর করে ধারণ করলেন সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।